দয়াল সিংকে মেরে বিদ্যা তাড়িয়ে দিল কলেজ থেকে মন্টুকে অ্যাডমিশন দেবে না বলে, এবং রিত প্রত্যেকটা স্টুডেন্টকে থাকার জায়গা বানিয়ে দিল বিদ্যার ভালোবাসায়। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে চলেছি জয়াল সিং ভয় দেখাতে থাকে বিদ্যাকে। বিদ্যা বলে, তুমি যে চেষ্টাটা করছো সেটা ভুল জায়গায় চেষ্টা করছো। তুমি চেনো না আমি ঠিক কতটা নিজের উপরে শক্তিশালী। তখনই দয়াল বলে, এই সমাজ দেখেছো, দয়াল সিংয়ের মতো মানুষরা সব কন্ট্রোল করে। এখানে প্রত্যেকটা ব্যক্তি আমার হাতে। তোমার মতো বিদ্যাকে আমি এক্ষুনি শেষ করে দিতে পারি। বিদ্যা সে কথাটা শুনে রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে কলার ধরেই একটা ঘুষি লাগিয়ে দেয়। বলে, এই মাঠটা সারা জীবন মনে রাখবে। তোমার নাম হতে পারে দয়াল সিং, বাট আমি হচ্ছি আসল বাঘিনী। আর এই বাঘিনীর থাবা যখন পড়ে না, তখন সবাই ভুলে যায়। বিদ্যা সেখান থেকে চলে যায়। সঙ্গে সঙ্গেই দয়াল সিং বলে, এবার আমি বুঝতে পেরেছি এর সাথে লড়াইটা এতটা সহজ হবে না। আমি তোকে মনে রাখবো। অপরদিকে বিদ্যা সমস্ত ঝগড়াঝাটি মিটিয়ে তার স্টুডেন্টের সাথে ক্লাস করতে যাবে, সেই মুহূর্তে কলেজের রুমে ঢুকতে যায়। তখনই বাধা দেয় তার স্টুডেন্টরা। বলে, ম্যাডাম, আজ থেকে আমরা আপনার ক্লাস আর করব না। আপনি যা করেছেন আমাদের সাথে, তাতে আর ক্লাস করে কোনো মূল্যই থাকলো না। আপনার মতো মানুষ এই সমাজে না থাকাই ভালো। তখন বিদ্যা বলে, কি বলছো ছাতা, তোমরা তোমরা ভুলে গেছো আমি কি? আমাদের শিক্ষিকা বিদ্যা ব্যানার্জি। তখনই সেই স্টুডেন্টটা বলে, আপনিও তো ভুলে গেছিলেন। আপনি ভালোবাসার নাটক করে আমাদের সাথে যা করেছেন সেটা আমরা মনে রাখবো। তারপরেই তারা রাগ করেই সেখান থেকে চলে যায়। বিদ্যা কান্নাকাটি করতে থাকলে পেছন থেকে রিত এসে বলে, কেঁদো না, কেঁদে তুমি কিচ্ছু পাবে না বিদ্যা। তুমি ধৈর্য ধরো। তুমি তোমার যে কোয়ালিটি আছে সেটা দিয়ে সবাইকে ভালোবেসে অবশেষে আপন করো। বিদ্যা, তোমার হাত থেকে একে একে সবাই চলে যাচ্ছে। না তুমি আমার পরিবারকে সামলাতে পারছো, না তুমি আমাকে সামলাতে পারছো, আর নাই বা তোমার স্টুডেন্ট। তখন বিদ্যা বলে, আমি ভেঙে গিয়েছি। আমাকে কেউ বুঝছে না। সবাই আমার কাছ থেকে কিছু না কিছু চাইছে। কেউ আমাকে তো আগলে রেখে যত্ন করছে না। তখন হৃদ বলে, আমি আছি তো, আমি তো তোমাকে আগলে রেখে যত্ন করতে চাই, কিন্তু তুমি তুমি সেটা আমার কাছ থেকে নিতে পারো না। তোমাকে যখনই আমি কাছে চাই তুমি সরে যাও। তারপরে বিদ্যা কান্না করতে থাকলে হৃদ তাকে নিচে নিয়ে গিয়ে সবার সামনে প্রমিস করে স্টুডেন্টদের যে সে এই কলেজের আরও একটা হোস্টেলের ব্যবস্থা করে দেবে। তাই তার বিদ্যাকে কেউ কিছু বলবে না। তারপরে বিদ্যাকে নিয়ে হৃদ চলে যায় বাড়িতে। সেখানেই দেখবো রাজদীপ চ্যাটার্জি কল করে কথা বলতে থাকে দয়াল সিংহর সাথে। দয়াল বলে, আমার নাম দয়াল সিংহ এমনি হয়নি। আমি এই রাজ্যসভার মুখ্যমন্ত্রী সচিবের লোক। আর আমার সাথে চালাকি করছে তোমার এই বিদ্যা, ওর মান মর্যাদা সব শেষ করে দেবে। তখনই বিদ্যা তার শ্বশুরের কাছ থেকে ফোনটা নিয়েই কথা বলতে থাকে। আর দয়াল সিং বুঝতে পারে না। সে বলে, বিদ্যার মান মর্যাদা সব যদি ছিনিয়ে না নিতে পারি, আমার নাম দয়াল সিংহ নয়। এই সিংহ কি করতে পারে বিদ্যা বুঝতে পারবে। বিদ্যা তখনই বলে, কে সিংহ আর কে শিয়াল তার হুক্কা হুয়া আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছি। সিংহ কোনোদিন হুক্কা হুয়া আওয়াজ ছাড়ে না। সিংহর একটা কোয়ালিটি থাকে, আর সেই কোয়ালিটি তোমার মধ্যে 1% নেই। তখনই ফোনটা কেটে দেয় দয়াল সিংহ। আর এদিকে রাজদীপ চ্যাটার্জি বোঝানোর চেষ্টা করে, বিদ্যা তুমি যে কাজটা করছো ভুল করছো। কেন বুঝতে পারছো না? এদের সাথে লড়াই করে আমরা পারবো না। খামোকা এই যুদ্ধে যেও না। তখনই বিদ্যা বলে, কেন যাব না বাবা? আমি তো দেখতে চাই এরা কি করতে পারে। তুমি খুব এদের টাকা নিয়ে নিয়ে বড়লোক হচ্ছ, কিন্তু এটা বুঝতে পারছো না এদের মতো মানুষদের সাথে ডিল করতে হবে। সমাজে এরা ভালো নয়। এরা আস্তে আস্তে আমাদের কলেজটাকে ধূলিসাৎ করে দেবে। এই গুন্ডার দল কলেজে ঢোকাতে ঢোকাতে একটা টাইম আসবে, কলেজে আর কোনো ভালো ছাত্রছাত্রী অ্যাডমিশন নেবে না। তখন টাকা দিয়া তুমি হয়তো বড়লোক হয়ে যাবে, কিন্তু শিক্ষার মান মর্যাদা সেটা তো হ্রাস করে ফেলবে। এমন একটা পর্যায় সৃষ্টি হয়ে যাবে যখন তোমার কোনো শিক্ষার দামই থাকবে না। তুমি যখন বিক্রি হতে হতে শেষ পর্যায়ে চলে আসবে, তখন কি হবে? তখন চুপ হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি। আর বিদ্যা বোঝায় যে, বাবা এটা করো না, প্লিজ বোঝার চেষ্টা করো, একটু ধৈর্য ধরো। এইসব লোকজনগুলোকে সবাইকে সরিয়ে ফেলো। আমি বলছি শোনো, এইসব লোকজন রেখে মন্টুকে এই কলেজে অ্যাডমিশন নিয়ে টাকার জন্য এটা করা ঠিক হবে না। তখনই বিদ্যাকে রাজদীপ বলে, তুমি দেবে 50 লাখ টাকা। তুমি যদি 50 লাখ টাকা দাও তাহলে আমি করতে রাজি। 50 লাখ টাকা দিয়ে কলেজটাতে আমি নতুন করে আবার স্টুডেন্ট অ্যাডমিশন করতে পারবো। আমি যে নতুন স্বপ্ন দেখছিলাম বড় বিল্ডিং ফাঁদবো, সেটার হাফ হয়ে যাবে। 50 লাখ টাকায় ঠিক কত কিছু হয় তুমি তো জানো। তখনই বিদ্যা বলে, অবশ্যই এখনকার সমাজে 50 লাখ টাকার প্রচুর মূল্য, কিন্তু স্টুডেন্ট
তাদের কোনো মূল্য নেই। যারা শিক্ষা নিতে আসছে তাদের কোনো মূল্য নেই। যারা তোমার কাছে পড়ে ভবিষ্যতে কিছু হওয়ার ভাবনা চিন্তা করছে তাদের কোনো ভাবনা চিন্তার দাম নেই। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, ব্যবসায় কিছু কিছু সময় ভালো খারাপ দেখতে নেই, টাকাটাই ভালো। আর এই টাকা যার কাছে আছে তার কাছে সমাজ নাচে। তোমার যে স্টুডেন্টের ভয় করছো তুমি, সবাইকে টাকা দিয়ে না কিনে নেবো, তারপর দেখবে এক একে তারাই তোমার পিছনে খারাপ গুণ গাইবে, তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে। রাজদীপ চ্যাটার্জি তোমার স্টুডেন্টদের কিনে নেবে। কত টাকা লাগবে? ভারী 10 লাখ 20 লাখ। এই 50 লাখ টাকা দিয়ে একটা অ্যাডমিশন করিয়েই আমি সেই টাকা যদি তোমার স্টুডেন্টদের বিলিয়ে দেই, তাহলেই দেখবে তোমার বিপরীতে তারা গান গাইছে। কেন বিদ্যা এসব করছো? সুখে শান্তিতে সংসার করো না। আমি তো মেনে নিয়েছিলাম তোমাকে, কিন্তু তুমি তো চাইছো না আমার ভালো দিকগুলো নিতে মানিয়ে। তখন বিদ্যা বলে, আমি সবই চাই, কিন্তু আগে আমার স্টুডেন্টদের আমি চাই, কারণ তারা আমার জীবনে আগে এসেছিলো। তারা জীবনে আমার পদার্পণ সবার প্রথমে স্টুডেন্টটাই করেছিল, যাদেরকে আঁকড়ে ধরে আমি বেঁচেছিলাম। তাই আমি বলি, এইসব কথা বলে কোনো লাভ নেই, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, দয়াল সিংয়ের চক্রান্তে তুমি পড়ো বিদ্যা, তুমি ওর সাথে লড়াই করে পারবে না। কেন বুঝতে পারছো না? ও অনেক দূর দূর তো হাত আছে, তোমার মতো ম্যাডামকেও নাচায়, আঙুল লাগায়। তখন রাজদীপ চ্যাটার্জিকে বিদ্যা বলে, হয়তো আমার মতো ম্যাডামকে নাচায়, কিন্তু আমাকে তো নাচায় না, আমাকেও কোনো দিন দেখেও নি। তাই ওকে মনে করিয়ে দিতে হবে আমি কতটা ডেঞ্জারাস, আমি ঠিক কী কী করতে পারি। তাই খামোকা আমাকে যতই ও উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করুক, পারবেই না, যেটা এক পক্ষে ইম্পসিবল। কারণ রাজদীপ চ্যাটার্জি যতই নাচুক টাকার লোভে, আমি তো নাচি না, আমাকেও যতই মনিটর করার চেষ্টা করুক সেটা সম্ভব নয়। আর দয়াল সিং কী করতে পারে সেটা আমি দেখতে চাই। দয়াল সিং খুব নিজেকে সিংহ সিংহ বলে, সিংহ দৌড়। আমি তো একবার দেখি ঠিক কতটা হুঙ্কার তার, তার হুঙ্কারের মধ্যেখানে যে ভাপা আওয়াজটা পাচ্ছি আমি, সেটা থেকে আমি বুঝতে পেরেছি দয়াল কিচ্ছু করতে পারবে না। রাজদীপ বলে, হয়তো দয়াল তোমার কোনো ক্ষতি করতে না পারে, কিন্তু তার বস সে খুব ডেঞ্জারাস, সে অনেক কিছু করতে পারে, কারণ তার হাত অনেক লম্বা, আর সেই হাত আইন কানুন সবাইকে কিনে নিতে পারে। হয়তো আমাদের হোস্টেলের ওপরে হাত তুলে দিলে আমরা বিপদে চলে আসতে পারি। রাজদীপ যখন বলে, আমার ওই হোস্টেলটাকে কোনো ক্ষতি করতে আমি চাই না, তাই এমন করেই সবটা সামলে বিদ্যা যেন হোস্টেলটা শেষ পর্যায়ে বেঁচে থাকে আর আমার কলেজটার কোনো ক্ষতি না হয়। তখন বিদ্যা বলে, তুমি তো হোস্টেলটা পুরো শেষই করে দিয়েছো, হোস্টেল নিয়ে আর তোমার কিসের চিন্তা, এবার ওই কলেজটার আমি ক্ষতি করব। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, কেন কলেজের পিছনে লাগছো? তখনই বিদ্যা বলে, তাহলে আমার স্টুডেন্টকে থাকার জায়গা করে দাও। তারা ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করছে, তারা ওয়াশরুমে তাদের স্নান করছে, তারা থাকছে, তাদের কতটা কষ্টই জীবনযাপন করছে, তারা পারছে না এই জীবনে সহ্য করতে। তখন রাজদীপ বলে, টাকা না থাকলে জীবনে অনেক কিছু সহ্য করতে হয়, এটা তো একটা আম ব্যাপার, তাই ওদেরকে বলো এই রাস্তা এই সব কিছু মানিয়ে নিতে। তখন রিত পাশ থেকে বলে, বাবা আমাদের যে বড় বিল্ডিংটা রয়েছে, হ্যাঁ 10 তলার, ওটা ওদেরকে দিয়ে দিচ্ছ না, কিছুদিন থাকুক, ততদিন আমাদের কলেজটা রেডি হয়ে যায়, ওখানে নতুন করে আবার হোস্টেল ক্যাম্পেন বানিয়ে সেখানে ওরা থাকবে। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, আমি কি ভিখারিদের ঠেকা নিয়ে রেখেছি যে তারা যখন তখন প্রবলেম হবে আমি তাদেরকে থাকার জায়গা দেবো? না, কোনো দিনও নয়। আমি কেন ওদেরকে থাকার জায়গা দেবো? যেখানে নিজেদেরকে থাকার জায়গা তারা নিজেই বানাক, আমি এসবে ইনভলভ হতে চাই। খামোকা আমাকে টেনে কোনো লাভ নেই তো। তাই আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, নিজেদের মান মর্যাদা যদি বাঁচিয়ে রাখতে চাও আর এইসব ঠিক রাখতে চাও, তাহলে রাজদীপ চ্যাটার্জির কথা শোনো, ওই দয়াল সিং ও তার বসের সাথে লাগো না। তখন রিত বলে, আমার স্ত্রী তো অলরেডি তাকে মেরে ফেলেছে এক ঘা, এবং তাকে চড়িয়েছে, ঘুষি মেরেছে, তার যা অবস্থা করেছিল দেখার মতো ছিল না। তখনই ভয় পেয়েছে রাজদীপ এবং বলে, তুমি এইসবও করেছো? কি বলছো কি? ওর সাথে এগুলো করা উচিত হয়নি তোমার। বিপদ কেন উল্টাতির নিজের কাছে ডেকে নিয়ে আসছো? বিদ্যা আমার কথা শোনো, এসব করো না। দিদা ওকে বোঝাও না প্লিজ। পরিবারের মাঝখানে এই যে ঝগড়াটা আসছে এটা ভয়ঙ্কর, আস্তে আস্তে আমাদের সবাইকে গ্রাস করে নেবে। দিদা বলে, আমার তো অলরেডি গ্রাস করে নিয়েছে। আমি টাকার লোভে আর কেউ ক্ষতি চাই না, আমি চাই না কারো কোনো ডেঞ্জারাস কিছু হোক। সবাই একটা কথা আমি বোঝাতে পারি না যে ত্রিধা চ্যাটার্জি সবাই ভালো চায়। রাজদীপ আপনিও হয়ে যান, পরিবর্তন আনুন, আর বিদ্যার কথা শুনুন। বিদ্যা যদি কলেজকে সামলায় তাহলে পুরো জিনিসটা ঘুরে যাবে। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, বিদ্যাই তো কলেজকে সামলাচ্ছে, বিদ্যা স্টুডেন্টকে বার করে দিল, বিদ্যাই
পুরো প্ল্যান খারাপ, সবটা হয়তো বিদ্যারই প্ল্যান। তখনই রাজরিত বলে, বাবা আমি এটা বিশ্বাস করতে পারছিলাম তুমি কূটনৈতিকভাবে তোমার বাড়ির বৌমাকে ক্ষতি করার চেষ্টা করছিলে। এটা আমার খুব অচেনা লেগেছিল। তোমাকে যখন প্রথমবার দেখেছিলাম এই প্ল্যানটা কাটাতে, আমি সত্যি বুঝতে পেরেছিলাম যে তুমি টাকার লোভে নিজেকে নামাতে নামাতে জুতোর সমান করে ফেলেছ। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, রিত মুখ সামলে কথা বলো। রিত বলে, না বাবা, আর মুখ সামলানোর সময় নয়, এবার মুখ খোলার সময় চলে এসছে। এবার বুঝতে হবে না ভুল করছেন আপনি, আর সেই ভুলের মাসুল তো এবার গোনাতেই হবে আমাকে। আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি বাবা, আমি যদি বিদ্যার কোনো ক্ষতি হতে দেখি আমি কিন্তু কাউকে ছাড়বো না। এই পরিবার, সমাজ, সবাইয়ের বিরুদ্ধে আমি যুদ্ধে লেগে পড়ব। রাজনীতির পাওয়ারটা তুমি তখন দেখতে পাবে। আমি ভালোভাবে ব্যবহার করি বলে এর মানে এই নয় যে আমি সবসময় সবাইকে হাসতে হাসতে মেনে নেব। আমার মধ্যে একটা হিংস্রতা আছে, রাগ ক্ষোভ সব আছে। আমি দেখাই না বলে এতটা ঠান্ডা ভেবে আমাকে নিয়েই নেও তোমরা, সেটা ভুল করো। বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি, আমার সাথে লড়াই করে পারবে না কেউ, তাই খামোকা এই যুদ্ধে চেষ্টা কোনোভাবেই করো। তখন রাজদীপ বলে, তোমার মতো রাজনীতি কত লোকজন এলো গেল আমার রাস্তায়, বেশি বাড়াবাড়ি করলে তোমার জীবন নিয়ে নেবে। দয়াল সিংকে আমি বুঝিয়েছি, দয়াল সিং বিদ্যার সাথে খারাপ আচরণ করতো, সেটা আমি বারণ করলাম। আমি আমার মান সম্মান নিয়ে কোনো ক্ষতি চাই না, একটা মেয়ের জীবন নিয়ে আর যাই হোক আমি কোনো ক্ষতি চাই না। তার মান মর্যাদা একটা শিক্ষার সাথে আমি যুক্ত, তাই তার মান সম্মান এগুলোতে আঘাত করতে পারি না। হ্যাঁ, তার জীবন চলে যাক তাও সভ্য, একটা মেয়ের মান মর্যাদা নিয়ে আমি খেলতে চাই না, কারণ আমার একটা নীতি আছে, আমি সেই নীতিটাকে বিক্রি করতে চাই। তারপরে বিদ্যা বলে, বাহ, চোরের মায়ের বড় গলা, দেখছো কত খারাপ কর্মকাণ্ড করছে, আমাকে মারার চেষ্টা পর্যন্ত করে ফেলেছে, আর তার নাকি আবার রীতিও আছে, নীতিও আছে, আর কত কিছু দেখতে হবে এই জামানায় বেঁচে থাকতে থাকতে আমাকে, আমি নিজেও জানি না ঠিক কী কী ঘটবে। আর বিদ্যা তারপরেই বলে, আর কি হচ্ছে। তারপরে বিদ্যার কাছে ফোন আসে, সঙ্গে সঙ্গে নিপুণ ও তার সাথে শ্রাবণ পিছু করছে তার বাচ্চাদের পিছনে, তারই স্টুডেন্টকে তারা ধাওয়া করেছে এবং বিদ্যা গিয়ে তাদেরকে বাঁচায়।